শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে সম্ভাষণ জানান প্রধান উপদেষ্টা। বলেন, এক যুগ পর সেনাকুঞ্জ তাকে পেয়ে গর্বিত ও আনন্দিত। ডক্টর ইউনূস বলেন, ছাত্র আন্দোলনে জীবন নিয়ে যারা নতুন করে দেশ গঠনের সুযোগ দিয়েছে, জাতি তাদের আজীবন স্মরণ করবে। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি। বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে সেনাবাহিনী সদা প্রস্তুত। পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী, এমন প্রত্যাশাও করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মিশন সফলভাবে সম্পন্ন করছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর বাহবা দেন তিনি। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ, এই কারণে বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বক্তব্য শেষে সেনা কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পরে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। বেশ কিছুটা সময় পাশাপাশি বসে কুশল বিনিময় করেন তিনি। এ সময় বেশ উদ্দীপ্ত দেখা যায় খালেদা জিয়াকে। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সমন্বিত আক্রমণে শুরু হয় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের যাত্রা। এই দিনটি পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে। সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিশেষ দিনটির কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পরপরই গভীর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গৌরবের ইতিহাস রচনার কারিগরদের স্মরণে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটির উপলক্ষে সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপর তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শামীম রেজা,
যমুনা নিউজ, ঢাকা। রেফারির ভূমিকায় থাকবে নতুন নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এই কমিশনের দায়িত্ব। তৈরি করতে চান সুষ্ঠু নির্বাচনের উদাহরণ। প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। জানান, যত তাড়াতাড়ি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। বৃহস্পতিবার সিইসি ছাড়াও আরও 4 কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এম নাসিরুদ্দিন, যিনি তথ্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিসিএস 1979 ব্যাচের এই কর্মকর্তা ছাড়াও বাকি 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইউ উইল সি ইনশাআল্লাহ হোয়াট উই ডু। আমরা ট্রান্সপারেন্ট হতে পারবো, লুকোচুরির কোনো সুযোগ নাই। প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার। জুলাই অভ্যুত্থান ও বিরোধী দলগুলোর বিগত দিনের আন্দোলনের পাশাপাশি সবশেষ 3 জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কথাও জানান তিনি। এই মৃত্যুগুলো কেন হলো, এই আহত নিহতগুলো, গুমগুলো কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। নবনিযুক্ত সিইসি বলেন, বর্তমান কমিশনের জন্য সবচেয়ে বড় সম্পদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত। বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। ন্যাশনাল ইলেকশন যেটা হবে এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ, এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক, এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট। নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর কতদিন সময় লাগতে পারে নির্বাচন আয়োজনে? এমন প্রশ্নের উত্তরে এম নাসিরুদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করবে কমিশন। ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস যে কমিশন আছে, ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া, তাড়াতাড়ি এগিয়ে নেওয়া সম্ভব হবে। আর কি প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে সেটা না বুঝে আমি আন্দাজি একটা তো টাইম ফ্রেম দিতে পারবো না, বাট চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। আমরা রেডি থাকি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার। সময় আসলেই সে বিষয়ে সবার কাছে স্পষ্ট হবে বলেও জানান তিনি। প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাইতে পারি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে দিনভর অচল রাজধানী। মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এতে শহর জুড়ে তৈরি হয় তীব্র যানজট। অবর্ণনীয় ভোগান্তিতে পড়ে নগরবাসী। চালকদের দাবি, অটোরিকশা বন্ধের আগে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মহাখালীতে সড়কে অবস্থান নেওয়ার পর রেল লাইনও অবরোধ করে অটোরিকশা চালকরা। এতে যানবাহনের পাশাপাশি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। আইন শৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরাতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বৃষ্টির মতো ইটপাটকেল ছুটতে থাকেন আন্দোলনকারীরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে অটোরিকশা চালকদের তাণ্ডব। ভাঙচুর করেন ভবনের গ্লাস, যানবাহন, বিভিন্ন ধরনের স্থাপনা। নোয়াখালীর মতো এলাকায় এমন পরিস্থিতিতে এক প্রকার অচল অবস্থা তৈরি হয় শহরে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাধারণ লোকের রুগীর কষ্ট হবে, স্টুডেন্টের কষ্ট হবে, একজন আটকাবে একজন ছেড়ে দেবে, এটা তো ঠিক না। 2 দিন পর প্রায় সময় দেখে এরকমই হইতাছে, এরকমই দেশটা তো এরকমই। অটো চালকদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আমরা কারো কোনো ক্ষতি করতেছি না, কিন্তু আমাদের উপরে কেন তারা লাঠিচার্জ করছে? সেনাবাহিনী আমাদের আয়াহের কোনো কথা নাই, বাতা নেই, আয়াহের নাড়ি দিয়ে আমাকে বাড়ি শুরু করছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সড়ক ছেড়ে দিতে অটোরিকশা চালকদের বোঝানোর চেষ্টা করে সেনাবাহিনী, নেতাদের সাথে বৈঠক করে পুলিশ। চালকদের দাবি মূল সড়ক নয়, অলিগলিতে চলাচলের সুযোগ দেয়া হোক। অটো রিক্সা চলবে, ভিতর দিয়ে চলবে, মেন রোডে না উঠতে কেন গাড়িগুলো আমাদেরকে আটকানো হয়? 12.5 লাখ যে এই যে আমাদের যে শ্রমিক, এটা কি নাকে মারা যাবো? এটা কোন দেশে আইন? আমরা তাদেরকে ক্লিয়ার মেসেজ দিছি যে এখানে কোর্টের অর্ডারের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই, কারোই নাই। প্রায় 5 ঘন্টারও বেশি অবরোধের পর বিকাল 3টার দিকে পুলিশ ও সেনা প্রহরায় শুরু হয় যান চলাচল। সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা। আজ অটোরিকশা চালক তো কাল শিক্ষার্থী কিংবা শ্রমিক, প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও এভাবে আন্দোলন কিংবা সড়ক অবরোধ করে দাঁড়িয়ে পড়ছেন কেউ না কেউ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ক্ষুব্ধ জনগণ বলছে এর থেকে মুক্তি চান তারা। এর আগে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে কেউ কেউ হেঁটেই পাড়ি দেন গন্তব্যে। যানবাহন আটকে থাকায় রোগী ও দূর দূরান্তের মানুষ পড়েন বিপাকে। কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। মানে কিছু হইলেই আন্দোলন, এগুলো জনগণ চায় না। স্টুডেন্ট আন্দোলন, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার হায় নামে, একবার হায় নামে, আবার এই আন্দোলন হে আন্দোলন, আমরা তো সাধারণ লোক শেষ। একই সময়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধে বন্ধ হয়ে যায় মালিবাগ এলাকার যান চলাচল। মৌচাক মগবাজার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সাধারণ কোনো জনগণ অটোরিকশা চায় না। অটোরিকশা মানুষের অনেক ক্ষতি করে। যেই অবস্থা রাস্তার, যেই সিচুয়েশন, এগুলো কাউকে বোঝানো যাবে না, বুঝছেন? আমরা এই পায়ে হেঁটে হেঁটে আসছি। দুপুরে মিরপুর 11 নম্বর সড়কে অবরোধ করেন চালকরা, শুয়ে পড়েন সড়কের উপর। পরে পুলিশের আশ্বাসে 2:30টার দিকে ছেড়ে দেয়া হয় সড়ক। দেশে কিন্তু কর্মের অভাব, বুঝছেন? জনসংখ্যা বেশি, এটা কর্ম পাইছেন নিছি, আপনারা বেচছেন দেখে আমরা টাকা দিয়ে কিনছি। আমরা গরিব মানুষ কি করে খাবো? আমি কিছু করার নাই। গেল মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে অটো চালকদের অবরোধের মুখে সকাল 10টা থেকে প্রায় 6 ঘন্টা রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কথা দিয়ে কাউকে সান্ত্বনা দিতে পারছেন না তিনি। সবগুলো ট্রেন রাখা আছে, অবরোধের ক্লিয়ার মেসেজ ছাড়া ট্রেন ছাড়বেন না তারা। সবগুলো লাইন ক্লিয়ার হলে তবেই ছেড়ে যাবে ট্রেন। এদিকে স্কেজুয়াল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বলেন, এসব আন্দোলন কেবল জনভোগান্তি বাড়ায়, এতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না। আন্দোলনকারীদেরকে এভাবে সাধারণ মানুষকে জিম্মি না করতে আহ্বান জানান তারা। আমরা এটা কার কাছে জবাব চাইবো? কে আমাদেরকে জবাব দেবে? আজকে কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল 10টা থেকে অপেক্ষা করতেছি ট্রেন ছাড়বে, আসলে ট্রেন ছাড়তেছে না, শুধু লেট আর লেট। আমার সঙ্গে আমার রুগী আছে, আমার মা। স্বচ্ছতার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশে রাজনৈতিক দলের বিচার করার বিধান যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা এই কথা বলেন। জানান, বিচারের যে কোনো পর্যায়ে আপিলের সুযোগও আছে এই সংশোধনীতে। মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করে। তার অধীনে বিচার কাজ শুরু করে 2010 সালে। সেই বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিও দেওয়া হয়। পরে সেই রায় কার্যকর করে যায় আওয়ামী লীগ সরকার। সেই ট্রাইব্যুনাল ও আইন বহাল রেখেছে সরকার। জুলাই ও আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে সরকার। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রী, আমলা ও রাজনীতিক পেশাজীবীদের নামে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা মামলা করেছে। দুটো মামলায় অনেক আসামিকে এরই মাঝে হাজির করে ট্রাইব্যুনালে বিচার শুরু করেছে। মূল ভবনে সংস্কার কাজ চলছে, তার পাশেই অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ট্রাইব্যুনাল। মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা, তার সাথে ছিলেন সরকারের আরেক উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় সাংবাদিকরা জানতে চান, রাজনৈতিক দলের অপরাধ বিচারের জন্য কেন বিধান সংশোধনীতে যুক্ত করা হলো না। ওই তো বলেছি, সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই।
ট্রাইব্যুনালের আইন সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছে সরকার। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে আপিল করতে পারত না আসামিরা। তবে নতুন অধ্যাদেশে যে কোনো পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে আপিলের বিধান যুক্ত করা হয়েছে। বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী জেদাই খান পান্না বলেছেন, শেখ হাসিনার সকল মামলায় আইনজীবী হিসেবে কাজ করবেন। তিনি বলেছেন, তিনি নিপীড়িতদের পক্ষে সবসময় আছেন। তবে দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পান্না বলেছেন, আগে গণগ্রেফতার হতো, এখন দেশে গণমামলা হচ্ছে। বলেন, ৭১-এর পর এখন যে মামলা হচ্ছে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বলেন, ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব সংস্কার করা নয়। তিনি বলেন, এই সরকারের দায়িত্ব হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া। বলেন, কার কতটুকু অপরাধ সেটা বিবেচনা না করে সবাইকে মামলার আসামি করা ঠিক হচ্ছে না। এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে। একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া 2010 সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, এই মামলাটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করার উদ্দেশ্যে এবং এ কাজে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছে। এই মামলাগুলো ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত তার আদেশে লেখেন, এই মামলাগুলো করে বাদী আদালতের সময় নষ্ট করেছেন। শুধু তাই নয়, এসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, আর সে কারণেই এই 5টি মামলা বাতিল করা হলো। তারেক রহমান, খালেদা জিয়া সহ সব রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়ে কথা বলেন তিনি। এদিকে তার সাজা বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। সকালেই আদালতে আসেন আলোচিত লাল গোলাপ টকশোর উপস্থাপক সাংবাদিক শফিক রেহমান। এদিন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় সাজা মওকুফ চেয়ে আপিল ও জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রেহমান। তাগিদ দেন অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখা। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। আইনজীবীরা জানান, সাজা মওকুফ চেয়ে আপিল করেছেন তারা। এ সময় জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত। আপিল শুনানি পরে হবে বলেও জানান তারা। সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে, আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। তো আমাদের বক্তব্য হলো যে এই দুইটার জন্যই আপিলটা করা। এর আগে নিম্ন আদালতের দেয়া 7 বছরের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তিনি। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় এই মামলাটি দায়ের করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা আয়োজিত হলো রাজধানী গ্র্যান্ড হায়াত হোটেলের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান। দুপুরে তেজগাঁও হাতিঝিল লিংক রোডে আয়োজন করা হয়। হোটেলটির অবস্থান হতে যাচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্মাণাধীন MGI টাওয়ারে।
হাতিরঝিলের পাশে অবস্থিত নির্মাণাধীন গ্র্যান্ড হায়াত হোটেলটিতে থাকছে 6টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর এবং উপরে 39টি ফ্লোর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার ও গ্রুপ ডিরেক্টর তানভীর মোস্তফা সহ আরও অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডিসেম্বরে দিল্লির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারে ঢাকা। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় বসছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে গতিশীলতা আনতে ভূমিকা রাখতে পারে এই সফর। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে আপত্তিকর সংবাদ প্রচার করছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে কি করছে সরকার, প্রশ্ন ছিল সাংবাদিকদের। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। একই সাথে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাও বন্ধ প্রায়। সেটি কবে নাগাদ স্বাভাবিক হবে তার উত্তর এখনও অজানা। তবে ডিসেম্বরেই ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে নিশ্চিত করে মন্ত্রণালয়ের আশা, বরফ গলতে পারে তারপর। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে, তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লির সাথে যোগাযোগ হয়েছে কিনা। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। এর মধ্যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি, এই ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর 4 দিনের সফরে ঢাকা আসছেন 25 নভেম্বর। নেক্সট মান্থে যখন মিটিংটা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কারো হাতে পুলিশ রাইফেল ঠেকিয়ে গুলি করেছে, কারো হাত বিচ্ছিন্ন হয়েছে ছাত্রলীগের কর্মীদের কোপে, কেউ বা হাত হারিয়েছেন যুবলীগ কর্মীদের চাপাতির আঘাতে। জুলাই অভ্যুত্থানে এমন পঙ্গুত্ব বরণ করার সংখ্যা অনেক। সেই বীরেরা আজও কাতরাচ্ছেন শারীরিক নানা সমস্যা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে এমন 5 জনের হাতে কৃত্রিম হাত তুলে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে। আসার পরে একটা পুলিশ দৌড়ে আইসা আমার ডান হাতে ঠেকায় গুলি করছে এবং আমার সামনে একটা যে ছেলে ছিল ওই ছেলেরে মাথায় ঠেকায় গুলি করছে। যার মুখের প্রতিটি শব্দে বাংলাদেশকে সাজানো দৃপ্ত শপথ। 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। হাফেজ মোহাম্মদ হোসাইন আন্দোলন করার কারণে জীবন বরবাদ হয়ে যাবে এমন হুমকি দিয়েই তার উপর গুলি চালায় পুলিশ। শত চেষ্টার পরও হাতটি কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা, তবুও দমে যায়নি হোসাইন। আমাকে যখন উনি গুলি করে চলে গেছে, পিছন থেকে আরেকজন রাবার বুলেট মারছে, সরা বুলেট, যেটা আমার শরীরে এখনও আছে। একটা সরা বুলেটও বের করা হয় নাই। 450 মতো সরা বুলেট আমার শরীরে এখনও আছে, আর ডান হাতেও আছে 150-র উপরে। গল্প শোনাবো মামুন মিয়ার। ভৈরবের এই ট্রাক্টর চালক গিয়েছিলেন আহত ছাত্রদের সাহায্য করতে। ছাত্র ও যুবলীগের কর্মীদের রামদার কোপে মামুনের পুরো শরীর জুড়ে দিতে হয় 160টা সেলাই। ডান হাতে রড ঢোকানো আর বামে লাগানো হবে কৃত্রিম হাত। অসহায়, হাত ছাড়া তো একজন চলতে পারতেছি না, একবারে অসহায় মনে হয়। আরেকজন সহযোগিতায় চলতে হয়, মাত খেতে পারি না নিজের হাতে। এটার মানে এটা তো 1 বছর, আমার 2 হাতেই আছে, এটার ভিতরে আবার রড ঢোকানো আছে বাম হাতে। আন্দোলনের সময় চট্টগ্রামের জিইসি মোড়ের একটি ভবনের ছাদে আটকা পড়েন আরিফ হোসেন সাগর। ছাদে উঠে ক্রমাগত তার হাতে কোপায় যুবলীগের কর্মীরা। মুহূর্তেই আরিফের হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরের জীবনকাব্য অসহনীয়। উঠার পর একজনে ফাল মারছে, ওইটার পা ভাঙি গেছে, আরেকজনকে গুলি করছে, এটা মারা গেছে। আর আমার হাত ডাইরেক্ট কোপাই ফেলছে যে একটু লাগেছিল।
লাগে যাওয়ার পর আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলাম। ওখানে 1 মাস চিকিৎসা করছে, অনেক কষ্ট করছে, পারে নাই হাত রাখার জন্য। লাস্টে দিয়ে আমাদেরকে গিয়ে পঙ্গুতে পাঠাই দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাত হারানো এমন 5 জনের কাছে কৃত্রিম হাত তুলে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ছোট্ট এই প্রচেষ্টা আহতদের জীবন কিছুটা হলেও স্বাভাবিক করবে বলে আশা তাদের। নতুন যে ডেমোগুলো থাকে আমাদের প্রতিনিয়ত কিন্তু হাত আপডেট হচ্ছে। এখন এই মডেলে আছে, আজ থেকে 1 বছর পরে হাত অন্য মডেলে আরেকটা আপডেট ভার্সন আসতে পারে, তখন কিন্তু আমরা ওনাদেরকে সেই মডেলটা আপডেট করে দিব। শুধু 5 জন নয়, গণ অভ্যুত্থানে যারা হাত অথবা পা হারিয়েছেন এমন যোদ্ধাদের জন্য ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন আয়োজকেরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে রোডম্যাপ ঘোষণা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে সেটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মামলা দেওয়ার ক্ষেত্রে আহতদের রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ার আহ্বান জানান তিনি। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে জানান ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। গণ আন্দোলনে নিহত ও আহতদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার রোডম্যাপ ঘোষণা করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ বিষয়ে ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মামলার ক্ষেত্রে আহতদের রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ শহীদ পরিবারকে কিছুটা বাধ্য করে কিংবা বিভিন্নভাবে প্ররোচিত করে তাদেরকে দিয়ে মামলা দেওয়ানোর ব্যবস্থা করছেন। অনুগ্রহ করে কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়ে কোনো মামলা না হয়। আন্দোলনে আহতদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে সেবা নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস। তিনি আরও বলেন 31 ডিসেম্বরের মধ্যে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবার যারা রয়েছেন বা শহীদ ভাইরা যারা রয়েছেন তাদের তথ্যটি যাচাই করা বা সংযোজন করা তুলনামূলক সহজ, কিন্তু যারা আহত রয়েছেন তাদের তথ্য ভেরিফিকেশন করা এবং সেই তথ্যটি সংযোজন করা তুলনামূলক একটু কঠিন প্রসেস। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান আহতরা সারা জীবন সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা পাবেন। এই অভ্যুত্থানে যতজন আহত হয়েছে তাদের সবাইকে সরকারি হাসপাতালগুলোতে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া হবে। সরকারি হাসপাতালগুলোতে আজীবন তিনি সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এমনকি যেই সেবাগুলো সরকারি হাসপাতালে নেই সেগুলো বেসরকারি সেবা থেকে গ্রহণ করা হলে সরকার তার মূল্য পরিশোধ করবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব রহমান স্নিগ্ধ জানান আহতদের সহায়তায় 3 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এ সময় রোডম্যাপ নিয়ে বিভিন্ন তথ্য দেন জুলাই গণ অভ্যুত্থান সেলের টিম লিডার খন্দকার জহিরুল ইসলাম। চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকায় খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটি সেই 3 লাখ টাকার সাথে জড়িত নয়। আহত হয়েছে একদমই কোনো কাজ করতে পারবেন না, এরকম যদি হয় তাদেরও পরিবারের একজনকে বা একাধিককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ নিয়ে স্বেচ্ছাচারিতা করছে উৎপাদক কোম্পানিগুলো, লড়ছে অযৌক্তিক মুনাফা। ফলে সরকারের ভর্তুকি বাড়ছে, চাপে পড়ছে জনগণ। সকালে গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সেমিনারে উঠে আসে এসব পর্যবেক্ষণ। পরামর্শ, বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণ করতে হবে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে। এ সময় জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম কমার আভাস দেয় বিপিসি। কথা ছিল বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হবে জনগণের কথা শুনে, অর্থাৎ গণশুনানিতে। কয়েক বছর আগে বিইআরসি আইন সংশোধন করে এই দাম নির্ধারণের প্রক্রিয়া নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করে বিগত সরকার। এর ফলে একই বছরে একাধিকবার দাম বৃদ্ধি কিংবা আন্তর্জাতিক বাজার দরের সাথে অসামঞ্জস্যতা সবই দেখেছে বাংলাদেশ।
কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণের এখতিয়ার আবারও ফিরিয়ে দেয় এনার্জি রেগুলেটরি কমিশনকে, কিন্তু গবেষণা সংস্থা সিপিডির দাবি এতে সমাধান আসবে না, বদলাতে হবে হিসাবের প্রক্রিয়া। তা না হলে 2025 সালে বিদ্যুৎ ও জ্বালানিতে সরকারি ভর্তুকি দাঁড়াবে 40,000 কোটি টাকায়। বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে এবং সেই অনুযায়ী এটাকে যদি আরো কিছু অ্যাডজাস্ট করা যায় তাহলে এই যে ভোক্তার যে এখন উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কোম্পানিতে পরিণত হয়ে অযৌক্তিক মুনাফা করছে, অথচ তারা ভর্তুকির জন্য চাপ দিচ্ছে সরকারকে। বোর্ডের সদস্য তারা 60,000 টাকা করে সিটিং অ্যালাউন্স পায়, তাদের বোর্ড মিটিং হয় সিঙ্গাপুরে, তাদের বোর্ড মিটিং হয় দুবাই। এই পয়সা কে যোগায়? এর নাম হচ্ছে মার্কেট বেসড প্রাইসিং, তাই না? ব্যাংকে টাকা রাখলে মানুষ মুনাফা পেত 6%, তাদেরকে বিআরসি থেকে 18% তিতাস এক সময় মুনাফা নিয়ে গেছে এই আপনার শেয়ার হোল্ডারদের জন্য। এ সময় বিপিসি চেয়ারম্যান জানান, মজুদ সক্ষমতা কম থাকায় বারবার সমন্বয় করতে হচ্ছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সাথে দর সমন্বয় নিয়ে দ্বিধার কথা জানালেন বিইআরসি চেয়ারম্যান। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা। এসেছে কম্পিটিশনটা ভালো হয়েছে, ফেয়ার। দ্যাট ইজ, আমি এটা বলতে চাচ্ছি যে বিপিসি আসলে তো ফেয়ারলি ডিল করার চেষ্টা করছে, এই বিষয়গুলো ওপেনলি ডিল করার চেষ্টা করছে, এখানে বাহাইন্ড কিছু নাই। সরকার একটু দ্বিধায় আছে ডিজেল, পেট্রোল এবং কেরোসিনের প্রাইস নিয়ে, যে এটা যদি সরাসরি ছেড়ে দেওয়া হয় এভাবে মার্কেট বেসড যেটা বলতেছি আমরা, এটা এই যদি কোনো ভোলাটিলিটি যেটা আছে ইন দ্য মার্কেট, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে বা ঘটতে পারে, এই শক কনজিউমাররা নিতে পারবে কি পারবে না। বিইআরসিকে জ্বালানির মূল্য নির্ধারণের কর্তৃত্ব দিয়ে আইনি কাঠামো নিশ্চিতের প্রস্তাব সিপিডির। ধরেছে যেটাতে হচ্ছে বিপিসির যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলাম ও ধর্ম শুনলে পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, গান, নাচ, সিনেমায় সংস্কৃতি না, সেহরি নিয়েও মন্ত্রণালয় অনুষ্ঠান করতে পারে। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নবায়ন করেছে 24-এর গণঅভ্যুত্থান। সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সামনে কি করবেন এর রূপকল্প তুলে ধরতে ব্রিফিং মোস্তফা সরোয়ার ফারুকীর। শুরুতেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলেন, শেখ মুজিব ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেবতা বানিয়েছিল তা ভাঙতে চান। এই দুটোকে আসলে তারা মানুষের পর্যায় থেকে দেবতার পর্যায়ে নিয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা না, রবীন্দ্রনাথ সবার। তো আমরা নজরুলের সমাজ, নজরুলের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাকেই হাইলাইট করব। ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। সেইভাবে নজরুল প্রমোটেড না। ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের নাটক পড়ানো হয় না বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল বলেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দিনের অবদান অস্বীকার করে শেখ মুজিবকে মহানায়ক বানানো হয়েছিল। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকেনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়েছে। জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয়, তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিয়েছি। সংস্কৃতি উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। ফারুকী বলেন, সব ধর্মমতের মানুষকে নিয়ে সংস্কৃতি বিনির্মাণ করতে চায় সরকার। আগের মতো ইসলাম শুনলেই পাশ কাটানোর মানসিকতা থেকে বের হতে হবে। আমরা এতকাল সংস্কৃতি থেকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী
তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা। মন্ত্রী সচিব কোটায় বই প্রকাশ ও তালিকাভুক্তির নীতিমালাও পরিবর্তন করতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশ। এ সময় পদত্যাগের গুজব প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব দেননি সংস্কৃতি উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গত 3টি জাতীয় নির্বাচনে সংগঠিত অপরাধগুলো কিভাবে সে সময়কার 3টি কমিশনের উপর বর্তাতে পারে তা নিয়ে পর্যালোচনা করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দেশের সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের পর সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এ কথা বলেন। এর আগে আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণমাধ্যমের অধিকারের বিভিন্ন বিষয় সহ নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ গুরুত্ব পায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের সাথে দেশের সংবাদপত্রগুলোর প্রতিনিধিদের মতবিনিময়। 2 ঘণ্টা ব্যাপী এই সভায় উঠে আসে নানা পরামর্শ, যার মধ্যে সর্বপ্রথমে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা। এছাড়া শক্তিশালী ইসি, আইনের রক্ষা কবচ ও শক্ত হাতে আইনের প্রয়োগের উপর জোর দেন তারা। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের সুপারিশও করেন কেউ কেউ। 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো কেন ভালো হয় নাই, সেই আলোকে কিভাবে আগামী নির্বাচনটা ভালো হতে পারে সেই বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছিল। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। মতবিনিময় শেষে কমিশন প্রধান বলেন, দলীয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনকে কি কি নির্দেশ দিত সে বিষয়ে জানা ও আলোচনার প্রয়োজন। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। এরপর বিকেলে স্থানীয় পর্যবেক্ষকদের সাথে নির্বাচন সংস্কার কমিশনের আরেকটি মতবিনিময় হয়, যেখানে বাংলাদেশে স্থায়ী নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার জরুরি বলে মতামত দেওয়া হয়। নির্বাচন পর্যবেক্ষণ এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে না। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের নতুন লোগো উন্মোচন করল উল্কাশিমি। তেজগাঁয়ে নিজস্ব ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি সিইও জানান, এদেশে আরও বড় পরিসরে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ করতে চায় তারা। আগামী বছরের মধ্যে এদেশে আরও প্রায় 500 এবং 2030 সালের মধ্যে 5000-এর ওপর কর্মসংস্থান তৈরির আশা তাদের। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।